দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রতি মঙ্গলবার এই অনুষ্ঠানে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের দুজন অভিজ্ঞ আইনজীবীকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অনেকের কাছে পরিচিত ভাওয়া, অর্থাৎ ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট। এটি শুনতে অর্থাৎ নাম শুনলে মনে হতে পারে শুধুমাত্র নারীদের জন্য এটি প্রযোজ্য, কিন্তু পুরুষরাও যদি কোথাও নির্যাতনের শিকার হয়ে থাকেন তবে তারাও এই আইনের অধীনে আশ্রয় চাইতে পারেন এবং গ্রিন কার্ড কিভাবে পাওয়া যায় সেই প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। তবে মূলত 60 থেকে 65% নারীরাই এক্ষেত্রে আবেদন করে থাকেন। অর্থাৎ আপনি আমেরিকাতে কোনো নারী যদি নির্যাতনের শিকার হয় তবে তিনি কিভাবে গ্রিন কার্ড পাবেন সেটি আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু। এজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি গেহেন অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন গেহেন অ্যাসোসিয়েটসের প্যারালেগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা সরাসরি আমাদের এই আলোচনায় অংশ নিতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে আমরা যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে আপনারা টেলিফোন করে যে কোনো প্রশ্ন করতে পারবেন, অর্থাৎ আইনি বিষয়ে যে কোনো প্রশ্ন করা সম্ভব আপনাদের পক্ষে। একই সঙ্গে টিভিএন 24 ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনার কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাওয়া, এই ভাওয়া অ্যাক্টের বিষয়টা আমাদের কাছে একটু পরিষ্কার করুন যে এটি কারা কোন অবস্থায় কিভাবে আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন ধরনের নির্যাতন। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি প্রভিশন আন্ডার ভাওয়া। ভাওয়া হচ্ছে একটা সেপারেট ল যেটা 1994 এ পাস করেছিল কংগ্রেস টু প্রোটেক্ট ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আর এই লটা বেসিক্যালি 4 বার রিএফর্ম হয়েছে, কেননা প্রোটেক্টিং ভিকটিমস যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মানে অবজেক্টিভ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের জন্য। তো থ্রু দিস এটা আমার একটা প্রভিশন আছে কি আপনি একটা গ্রিন কার্ড পেতে পারেন। তো এইটার জন্য আপনাকে ইট ইজ অন্য কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনেরই মতো, কিন্তু অবভিয়াসলি পেটিশন স্টেজটা একটু অন্যরকম হয়ে যায়। ফর্ম 360 ফিল করতে হয়, আর you have to file as a abused spouse, child or parent of a US citizen or green card holder. তার মানে আপনি যদি আপনার বাবাও আপনাকে করেছেন বা আপনার বাচ্চা আপনাকে অ্যাবিউজ করেছেন, তো তাহলেও আপনি কিন্তু গ্রিন কার্ডটা পেতে পারেন। আর আপনি ঠিক বলেছেন, এটার মধ্যে কোনো জেন্ডারের কোনো এ নেই। আপনি অবভিয়াসলি একটা স্পাউস, মেল স্পাউস হতে পারেন, আপনাকেও অ্যাবিউজ করতে পারেন। আর অ্যাবিউজ যেটা বলে, এটা মানে শুধু ফিজিক্যাল অ্যাবিউজ আর ইমোশনাল মেন্টাল অ্যাবিউজ দেখানো যায়, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ দেখানো যায়। অনেক হয় কি দেশ থেকে আনে আর তারপর এসে টাকা দেয় না খাওয়ার জন্য, বা অন্যরকম করে অত্যাচার করে। তো এদের জন্য যারা অনেক মানে প্রবলেমে আছে, যারা ডোমেস্টিক এরকম একটা সিচুয়েশনে আছে, তো তাদের জন্য এটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট পাথ। ওকে, একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা। তবে নাসরুল্লাহ আসিফ মর্তুজা, আপনার কাছে একটু জানতে চাই, এটি শুধুমাত্র নারীদের জন্য নয়, এটি পরিষ্কার হয়েছে নারী পুরুষ যে কেউই যদি এই ধরনের নির্যাতনের শিকার হন তিনি করতে পারবেন। কিন্তু এটি কি অনেকেই জানতে চান, সেটি হলো যে সন্তান যদি বাবা মাকে করে নির্যাতন, তারাও কি এটি আবেদন করতে পারবেন? জি, ডেফিনেটলি। লাইক মিস রঞ্জা সেড, যে এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, তাদেরকে ইমিডিয়েট রিলেটিভ হতে হবে। যেমন যদি কারো বাবা হয়ে থাকে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, বা মা হয়ে থাকে, বা এরকম শুধুমাত্র যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে হবে তা না, সন্তানরাও করতে পারে, এই I-360 ফর্ম ফিল আপ করতে পারে যদি তারা গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেনের সন্তান হয়ে থাকে আর কি।
ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু অ্যাটর্নি রাজ্য বোস আপনার কাছে পরিষ্কার হয়নি, সেটি হলো যে কারা কাদের বিরুদ্ধে এটি করতে পারবে, মানে বাবা মা সন্তানের বিরুদ্ধে করতে পারবে, সন্তান বাবা মার বিরুদ্ধে করতে পারবে, হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে করতে পারবে, বিষয়গুলো একটু পরিষ্কার হই। তো এটা অ্যাকচুয়ালি অবভিয়াসলি সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে, রাইট? আপনার যদি অ্যাবিউজ স্পাউস হয় তো আপনি নিজে করবেন, কিন্তু ধরো আপনার একটা বাচ্চা আছে, আহ তাদেরও অ্যাবিউজ করেছেন, ওনাদের সাথেও হতে পারে, আগে থেকেও বাচ্চা হতে পারে, আহ ওদেরও কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন। আর ওদেরও যদি অ্যাবিউজ করে থাকেন, দেন ইউ ক্যান অলসো শো দ্যাট কি ওদের অ্যাবিউজ করেছে। তো আপনি ডেরিভেটিভস ইউজুয়ালি অবভিয়াসলি ইনক্লুড করতে পারেন, জাস্ট লাইক এনি আদার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। ওকে, পরের যে প্রশ্নটি চলে আসে সেটি হলো, এটি কি যে কেউ যে কারো দ্বারা নির্যাতিত হলেই করতে পারবেন, নাকি একজন গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন যদি নির্যাতন করে থাকেন শুধুমাত্র তখনই এটি আবেদন করা যাবে? হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটা। ইউজুয়ালি অ্যাজ এ রুল, যে আপনাকে অ্যাবিউজ করেছেন তাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে পারে বা হতে হবে। কিন্তু কখনো কখনো এরকম একটা সিচুয়েশন ধরো হলো, সে গ্রিন কার্ড হোল্ডার ছিল, আর এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণের জন্য ওই গ্রিন কার্ড হোল্ডারটা ওই স্ট্যাটাসটা লুজ করেছে, বা বা ওরা যে অ্যাবিউজড স্পাউস সে বিলিভ করতো, reasonably believe করতো কি they are really married, but actually maybe they were not married, কেননা ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারের আরেকটা বিয়ে, ফর এক্সাম্পল। এই সব সিচুয়েশনে ইউ ক্যান, ইট ইজ এন এক্সেপশন টু দ্য রুল কি ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। কিন্তু সাধারণত অবশ্যই এটি গ্রিন কার্ড হোল্ডার অথবা ইউএস সিটিজেন হতে হবে, কিন্তু এক্সেপশন আছে, সেটিও বলছেন। এক্সেপশন আছে, হ্যাঁ। এক্সেপশন আছে। সেক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াগুলো কি, অর্থাৎ আপনার নির্যাতিত হয়েছেন, এরপরে কি আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন, নাকি একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে? কোন কোন আইনি হ্যাঁ, প্রক্রিয়া যেতে হবে? হ্যাঁ। তো আমি অলওয়েজ লোকেদের বলি কি আপনি সত্যি যদি মানে ফিজিক্যাল ডেঞ্জারে আছেন, তো ফার্স্টলি আপনার নিজের ফিজিক্যাল সেফটি দেখতে হবে। ফিজিক্যাল সেফটি দেখুন, নিজের ফার্স্ট নিজের প্রায়োরিটি রেখেন, সেফটিটা প্রায়োরিটি ফার্স্ট, ওইটা করতে হবে। সেকেন্ড, সত্যি একটা প্রসেস আছে আপনি যেরকম বলেছেন, আপনাকে যেরকম আমি আগে বললাম 360 একটা পেটিশন দিতে হবে। সেটার মধ্যে একটা ক্যাটাগরি আছে অ্যাবিউজ স্পাউস বা অ্যাবিউজ চাইল্ড, অ্যাবিউজ প্যারেন্ট, ও তারপর রিলেশনশিপের অবভিয়াসলি এস্টাবলিশ করতে হবে কি এটা আমার অ্যাকচুয়ালি স্পাউস, এটা আমার অ্যাকচুয়ালি বাবা মা বা বাচ্চা। আর তারপর অ্যাবিউসের এভিডেন্স দিতে হবে, পুলিশ রিপোর্টস, মেডিকেল রিপোর্টস, থার্ড পার্টি অ্যাফিডেভিট, এইগুলো থেকে আপনি একটা এস্টাবলিশ করতে পারেন। বেসিক্যালি একটা টাইমলাইন দেখাতে হবে কি কবে থেকে এটা শুরু হলো, কিরকম করে শুরু হলো, আর কিরকম ইনসিডেন্ট, আর ওই এক একটা ইনসিডেন্ট ধরে ধরে কি কি আপনি এভিডেন্স কালেক্ট করতে পারেন। এটা তো আমাদের কাজ, আমরা করি গেহি এন্ড অ্যাসোসিয়েটসে। আমরা একটা বসে আপনাদের সাথে একটা প্ল্যান বানাবো। তো ওইটা তারপর করে ফার্স্টলি 360টা করতে হবে। কিন্তু অ্যাবিউজ পেটিশনের জন্য আপনি 485টা একসাথে করতে পারেন। আর ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন কার্ড স্টেপ। ওইটার জন্য ইউ হ্যাভ টু মিট নর্মাল ক্রাইটেরিয়া, নর্মাল গ্রিন কার্ডের যে ক্রাইটেরিয়া হয় ওইগুলো মিট করতে হবে। অবভিয়াসলি আপনি কোনো রিজনের জন্য যদি আপনি ইনঅ্যাডমিসিবল হয়, ওটার জন্য ওয়েভার থাকে। again আমরা এখানে অ্যাসোসিয়েটসে পুরো প্রসেসটা করি A to Z পাওয়ার। তো এইটা হচ্ছে বেসিক প্রসেস। কখনো কখনো আমাদের সিচুয়েশন হয় কি ঠিক আছে স্পাউস হয়তো করে ফেলেছে I-130টা, কিন্তু তারপর প্রবলেম হয়েছে, ওই সিচুয়েশনে আমরা কিন্তু বাবার সাথে হেল্প করতে পারি। আচ্ছা, তার মানে হলো কোন একজন পার্টনার তিনি করে ফেলেছেন আবেদনটি, কিন্তু পরবর্তীতে তিনি সেটি উইথড্র করতে চান,
সেই প্রক্রিয়ায়ও আপনারা সহযোগিতা করেন। হ্যাঁ, সেই কেসে যেই লয়ার করেছেন I-130 আর 485 ওদের জন্য একটু কনফ্লিক্ট ইস্যু হয়ে যায় হুম হুম। পাওয়াটা লয়ার তো ওই সময় আরেকটা লয়ারের কাছে যেতে হয়, সো উই টেক অন দোজ কেসেস অলসো। একটা প্রশ্ন আপনার কাছে পরিষ্কার হয়ে অ্যাটর্নি রাঞ্জাপুর, সেটি হলো যখন কোনো পার্টনার স্পাউসদের কেউ একজন তিনি চিন্তা করছেন যে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি বাওয়া করবেন, সেক্ষেত্রে তিনি প্রথম কি পুলিশের কাছে যাবেন, 911-এ কল দেবেন, নাকি তিনি প্রথম আপনাদের কাছে আসবেন? ফার্স্টলি কোনো ফিজিক্যাল ডেঞ্জার, ইট রিয়েলি ডিপেন্ডস। আপনার ফিজিক্যাল সত্যি ডেঞ্জার হলে ডেফিনেটলি পুলিশ, আমরা ওটার সাথে মানে করতে পারবো না ইমিডিয়েট হেল্প। ইফ ইউ বিলিভ ইউ আর ইন ফিজিক্যাল ডেঞ্জার, প্লিজ পুলিশের কাছে। কিন্তু তারপর আপনার যদি ওয়ান্স ইউ স্টার্ট থিঙ্কিং আবার ওকে আমি এখন কি করব এখানে, হুম হুম। এই দেশে আমার কি অপশন আছে এখানে, ওয়ান্স ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, প্লিজ আমাদের কাছে আসুন, আমরা একটা ফ্রি কনসালটেশন দিই আর আমরা খুব তাড়াতাড়ি প্রসেসটা শুরু করে দিতে পারি আপনাদের। জি, আমি একটু প্যারালেগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা আপনার কাছে যাব। তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা যদি মনে করেন অনেকে লজ্জার ভয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না, এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চান না, আপনারা পরিচয় গোপন রেখেই আমাদের সাথে টেলিফোনে, অর্থাৎ আজকে যে দুজন আইনজীবী আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আমরা যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে টেলিফোন করে পরিচয় গোপন করেই আপনি পরামর্শ নিতে পারবেন। সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনার কাছে একটু পুরো স্টেপগুলো যদি পরিষ্কার হয়ে নিই। কোন একজন পার্টনার তিনি ফিল করছেন তিনি নির্যাতিত হচ্ছেন, তার পার্টনার তাকে নির্যাতন করছে, সেই ক্ষেত্রে তিনি কোন কোন ধাপগুলো পার হয়ে, অর্থাৎ কোন কোন ধাপগুলো ফলো করবেন? ধন্যবাদ। তো প্রথমত মিস আনাদা যেটা উনি বলেছেন আমি সেগুলোকে জাস্ট একটু এলাবোরেট করছি যে প্রথমত যদি কোনো পার্টনারের সাথে এমনটা হচ্ছে যে সে আসলেই ডেঞ্জারের মুখে আছে, প্রথম কাজ হবে তার 911 ফোন দেওয়া, যদি আর কোনো উপায় না থাকে। এখন এটা তো প্রথম স্টেপ হলো। সামটাইমস 911 কল দেওয়া লাগতে পারে, সামটাইমস 911 কল না দিয়েও অনেক সময় হয়তো যার সামনে আপনি 911 কল দিবেন হয়তো সেও আপনাকে ধরে বসবে। এরকম সিচুয়েশন অনেক সময় এগুলো অ্যাভয়েড করা অনেকে করে। তো যাই হোক, এর পরের স্টেপটা যেটা হতে পারে যে যখন কোনো স্পাউস মনে করছে যে শি ইজ রিয়েলি ওর হি ইজ রিয়েলি গেটিং অ্যাবিউজড, খুবই খারাপভাবে অ্যাবিউজড হচ্ছে, তার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে, মানসিকভাবে নির্যাতিত হচ্ছে, তখন তিনি প্রথম যেটি করবে একজন অ্যাটর্নির পরামর্শ নেবেন এবং একজন অ্যাটর্নি তার জন্য I-360 নামে একটা ফর্ম আছে, সে ফর্মের একটা সাবটাইপ আছে, সেটিকে বলা হয় অ্যাবিউজড স্পাউস বা অ্যাবিউজড প্যারেন্ট। তো যদি তিনি পার্টনার হয়ে থাকে তার মানে হচ্ছে যদি হাজবেন্ড বা ওয়াইফ হয়ে থাকে তাহলে উনি এই সাবটাইপটাকে সিলেক্ট করবে। এরপর এটা ইউএসসিএস বা ইমিগ্রেশন অফিস তাদের কাছে এটাকে মেইল করা হবে। এরপর যদি যে অ্যাবিউজ করছে, ধরে নিলাম যে হাজবেন্ড অ্যাবিউজ করছে ওয়াইফকে এবং হাজবেন্ডটা হচ্ছে ইউএস সিটিজেন, যেহেতু হাজবেন্ড ইউএস সিটিজেন সেক্ষেত্রে বিষয়টাকে আমরা আসলে ওই I-130-র মতনই ভিসা বুলেটিনের ব্যাপারটাও দেখতে পারি বা ভিসা কার্টেসির ব্যাপারটাও দেখতে পারি। যেহেতু স্পাউস অলরেডি আমেরিকাতে আছে, কনকারেন্টলি I-360 ফর্মের সাথে একই সঙ্গে উনি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে যদি হাজবেন্ড ইউএস সিটিজেন হয়ে থাকে। আর আমরা এই কাজগুলো গেহিন অ্যাসোসিয়েটস এ প্রতিনিয়ত করছি। এভরিডে আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসছে যাদেরকে আমরা এরকম যাদের উপর দিয়ে এরকম মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন বা এরকম অ্যাবিউজ চলছে তাদেরকে আমরা অ্যাসিস্ট করি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে একটা ফ্রি কনসালটেশন স্কেজুল করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 718-764-6911। জি, ধন্যবাদ। আর আমি আমাদের লোকেশন হচ্ছে জ্যামাইকা অ্যাভিনিউ। সো আমাদের জ্যামাইকা অফিসে আপনি চলে আসেন, মিস রাঞ্জা ওইখানে আছেন, আপনি ডেফিনেটলি ফ্রি কনসালটেশন নিতে পারবেন আমাদের কাছ থেকে। জি, অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনার কাছে একটু জানি, কোন একজন পার্টনার, সাধারণত ওয়াইফরা হয়ে থাকেন, তিনি যদি মনে করেন যে তাকে নির্যাতন করা হচ্ছে, তাহলে তাকে তো এটি প্রুভ করতে হবে। মানে তিনি মনে করলেন আর সাথে সাথে তার হাতে আমেরিকান গভর্নমেন্ট গ্রিন কার্ড তুলে দিলেন, বিষয়টি তো এমন নয়।
তাকে কিভাবে তিনি এটি প্রুভ করবেন, আদালতে তিনি কিভাবে এটি কি কি প্রমাণ তিনি আসলে দিতে পারেন? হ্যাঁ, তো যদি ফিজিক্যাল অ্যাবিউজ সিচুয়েশন হয়ে থাকেন, পুলিশ রিপোর্ট, কখন অনেক অনেক আমি দেখেছি শেল্টারে যেতে হয়, তো শেল্টারে যে গেছেন, শেল্টার থেকে কিছু যদি পাওয়া যায়, মেডিকেল রিপোর্ট যদি কখনো মেরেছে, মেডিকেল রিপোর্ট পেতে পারেন। আহ, অনেক টাইমে আপনার নেবার্স যদি শুনে থাকে কিছু, ওদের থেকে থার্ড পার্টি অ্যাফিডেভিট নেওয়া যায়। আহ, তো বেসিক্যালি যা হচ্ছে ওটার রেকর্ড রাখা উচিত, যে যে অ্যাবিউজড ভিকটিম হচ্ছে তাকে অলওয়েজ রেকর্ড রাখা উচিত, নট জাস্ট ফর গ্রিন কার্ড পারপাসেস বাট জাস্ট ফর সেফটি পারপাসেস অলসো। ওদের অলওয়েজ একটা রেকর্ড রাখা উচিত, তো ওই জন্য এরকম এভিডেন্স দেওয়া যায়। এটা তো ফিজিক্যালি অ্যাবিউজড হলে আপনি বলছেন, কিন্তু আমরা তো জানি ফিজিক্যাল অ্যাবিউজের বাইরে গিয়ে মেন্টালি অ্যাবিউজ, ফাইন্যান্সিয়ালি অ্যাবিউজ, নানা ধরনের অ্যাবিউজ হতে পারে। সেসব ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস দিতে হবে? হ্যাঁ, তো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল অ্যাবিউজের আপনি রিসিট দেখাতে পারেন, কি কম কম দামে যিনি, অনেক আমি দেখেছি খাবারের জন্য টাইম দেয়, টাকা ফাঁকা দেয় না, তো ওই জন্য রিসিট দেখাতে পারেন। মেন্টাল অ্যাবিউজে আপনি অন্য টেক্সট মেসেজ দেখাতে পারেন। অনেক টেক্সটে স্পাউস অনেক বাজে কথা বলে। রেকর্ডিং এর ইউজুয়ালি ইস্যু থাকে, কিন্তু সার্টিফাই করা যায়। এইসব জিনিস, এরকম কেসে পুলিশ রিপোর্ট আর মেডিকেল রিপোর্ট থাকবে না, বাট একটা ট্রেস ইউজুয়ালি থাকে। ওকে, আমরা একটু আসিফ মুর্তজা আপনার কাছে শুনি যে ডকুমেন্টস যখন আপনাকে সাবমিট করতে হবে, তিন ধরনের কেসের কথা আমরা বললাম। ফিজিক্যাল অ্যাবিউজ হতে পারে, সেটি মেন্টাল অ্যাবিউজ হতে পারে ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ। এর বাইরে কোনো অ্যাবিউজ আছে কিনা সেটি একটু যোগ করবেন, এবং একই সঙ্গে এই অ্যাবিউজগুলোর ক্ষেত্রে অর্থাৎ যিনি এই ক্লেমটা করবেন তাকে কি ধরনের ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখতে হবে। জি, প্রথম কোয়েশ্চেন যেটা ছিল যে ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ বা ইমোশনাল অ্যাবিউজের বাইরে কোনো অ্যাবিউজ থাকতে পারে কিনা। এটা আসলে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তার সিচুয়েশনটা কিরকম, কিভাবে অ্যাবিউজ করা হচ্ছে, সেই অ্যাবিউজের মেথডের উপর। অনেক সময় হতে পারে যে সাইলেন্টলি অনেকভাবে অ্যাবিউজ করা যায়, বাট সেটা নোটিসেবল হয়তো যে ভুক্তভোগী তার তার কাছে নোটিসেবল, বাট এটা সো সাইলেন্ট অ্যাবিউজ হইলেও এটা প্রমাণ করার মতো ডেফিনেটলি কোনো না কোনো ক্লু থাকবে। তো যেটা নোটিসেবল সেটা ডেফিনেটলি এভিডেন্স থাকবে। তো যদি ফিজিক্যাল অ্যাবিউজ হয় সেক্ষেত্রে অবশ্যই প্রথম স্টেপ হতে পারে যে ফটোগ্রাফ, যে যে ভুক্তভোগী তার শরীরে যদি কোনো মার্ক থেকে থাকে বা আঘাতের চিহ্ন থেকে থাকে সেগুলো ছবি ওঠানো। তারপর হতে পারে যে যদি তাকে কখনো মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া হয়ে থাকতে পারে, তো সেই মেডিকেল ট্রিটমেন্টের ডকুমেন্টসগুলো দেওয়া। তারপর হচ্ছে ডক্টর থেকে কোনো একটা লেটার নেওয়া যে তার সাথে এরকম অ্যাবিউজের যে ডিসচার্জ লেটারে ডক্টরের একটা স্টেটমেন্ট থাকা যে তার সাথে অ্যাবিউজ হয়েছে, সেই অ্যাবিউজের উপর তাকে এসব ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তাকে এসব ওষুধের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই ধরনের এভিডেন্সগুলো দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ডেফিনেটলি যদি বাসাতে সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোর তো অবশ্যই ফুটেজগুলো কালেক্ট করা যেতে পারে। আর এর সাথে অনেক সময় হয়ে থাকে যে আপনাকে যে অ্যাবিউজ করা হচ্ছে তার প্রমাণ স্বরূপ হিসেবে আপনাদের যে কথোপকথন বা কনভারসেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। হতে পারে ইমেইলে বা হতে পারে আপনাকে হয়তো আপনার স্পাউস বিভিন্নভাবে থ্রেটেনিং মেসেজ দিচ্ছিল, সেই মেসেজগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখা। তারপর হচ্ছে হয়তো সে আপনাকে বিভিন্নভাবে আপনাকে ইমেল করেছিল কোনো সময়, সেই ইমেলের একটা স্ক্রিনশট নিয়ে রাখা। এগুলো সবগুলো প্রমাণ হিসেবে কাউন্ট করা যেতে পারে। সো এগুলো সবগুলো ইমোশনাল অ্যান্ড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাবিউজের প্রমাণ হিসেবে আমরা দাখিল করতেই পারি। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি মেডিকেল কোনো এরকম ট্রিটমেন্ট তার নেওয়া হয়ে থাকে সেটাকে, সেই ডকুমেন্টসগুলোকে ডেফিনেটলি ইজ ভেরি ভেরি কোয়ালিফাইড ডকুমেন্টস। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অভিজ্ঞ আইনজীবী আছেন, দর্শক আমাদের সঙ্গে থাকুন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমেরিকায় নির্যাতনের শিকার হলে কিভাবে গ্রিন কার্ড পাবেন। এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়, তাই অনেকে হয়তো সহজে মুখ খুলতে চান না। তবে এটি হচ্ছে, এটি বাস্তব, এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রতি বছর আমেরিকাতে গড়ে প্রায় 30,000 বাওয়া আবেদন করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি হিসেব করে দেখেন, দিনে 82টির বেশি বাওয়া আবেদন হচ্ছে। কিন্তু এটি নিয়ে অনেকে মুখ খুলতে চান না, সামনে আসতে চান না, কারণ তিনি চান না তার পার্টনার তাকে নির্যাতন করছে এটি জনসমক্ষে আনতে। হয়তো আমাদের দর্শকদের অনেকেও এই বিষয়টি নিয়ে তাই সরাসরি এই আলোচনা আসছেন না, তারা হয়তো অ্যাটর্নির সঙ্গে সরাসরি আলোচনা করতে পছন্দ করেন। আমরা দুজন অ্যাটর্নিকে আমন্ত্রণ জানিয়েছি, গেহিয়ান অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস এবং প্যারালিগাল সৈয়দ নসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে যে সাম্প্রতিক সময়ে পুরুষরাও এইসব বিষয়ে কথা বলতে শুরু করেছেন এবং আগে থেকে, অর্থাৎ গত দশকের চেয়ে এই দশকে 259% বেশি পুরুষরা আবেদন করছেন। এইসব ক্ষেত্রে যখন একজন পুরুষ আবেদন করেন, মানে তিনি কি আসলে প্রমাণ করতে পারেন যে তার পার্টনার নারী, তিনি তাকে নির্যাতন করছেন? তাদের সাকসেস রেটটা কেমন? ডেফিনেটলি করতে পারেন। আর ওদের সাকসেস রেট আমার এক্সপিরিয়েন্সে স্টোরির উপর ডিপেন্ড করে। আমাদের আমি অনেক ইন্টারভিউতে গেছি যেখানে মেল পাওয়া অ্যাপ্লিকেন্ট দিয়েছে। ইউজুয়ালি কিন্তু ওরা ইন্টারভিউতে অ্যাবিউজের ব্যাপারে জিজ্ঞেস করতে কম চায়, কেননা ওরা রিট্রমাটাইজ করতে চায় না ভিকটিমদের। বাট আমার এক্সপিরিয়েন্সে কিন্তু মেল বাবা অ্যাপ্লিকেন্ট আমি ইন্টারভিউ গেছি, অ্যাপ্রুভড হয়েছে। রিয়েলি স্টোরির উপর ডিপেন্ড করে। মেল ভিকটিম শিওর কখনো কখনো মেবি ফিজিক্যাল অ্যাবিউজ দেখানো যায় না, বাট মেন্টাল অ্যাবিউজ, ইমোশনাল টর্চার অনেক হয়। কি ওরা ডিসকভার করে কি ওদের স্ত্রীর একটা হিডেন মেবি কোনো এডিকশন আছে, বা অল অফ দিস থিংস। অ্যাডাল্টারি সিচুয়েশন, ইটস অ্যাডাল্টারি অ্যালোন কোয়ালিফাই করে না, বাট এরকম সিচুয়েশনের সাথে ধরো অনেক জিনিস হাইড করেছে, ইমিগ্রেশন সিচুয়েশন মাথার ওপর ধরে রেখেছে কি তুমি যদি আমায় এটা না করো আমি তোমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করবো না। এরকম সিচুয়েশনেও মানে ফিজিক্যাল অ্যাবিউজ নট রিকোয়ার্ড, এরকম সিচুয়েশনেও হয়। ওকে, তার মানে এটি হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে বলছেন। আসিফ মর্তুজা, একটু আপনার কাছে জানতে চাই, যদি কিছু যোগ করেন যে পুরুষরা কিভাবে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ছেন এবং সেটি প্রমাণ করছেন। Um, just like Miss Ranja said, যে ডেফিনেটলি এটা পুরুষদের সাথেও হয়ে থাকে, এবং আমরা গেহিন অ্যাসোসিয়েটস আমাদের অফিসে, জ্যামাইকা অফিসে এভরিডে এরকম অনেক কেস করছি। মিস রাঞ্জা উনি অনেক ইন্টারভিউ যাচ্ছেন, আমরা এরকম কেস হ্যান্ডেল করছি, ক্লায়েন্টদের সাথে আমরা কথা বলছি। তো পুরুষ জন্য যে তাদের সাকসেস রেট নাই তা না, অনেক সাকসেস রেট আছে। লাইক just like Miss Ranja said, it's how your story is. যে আপনার স্টোরিটা যেরকম, যতটা শক্তিশালী আপনার সাকসেস রেটটা এইভাবেই আসবে। আমি যদি এরকম করে বলি যে হয়তো ফিজিক্যাল হার্ম না দেখানো গেলেও হয়তো এমনভাবে অনেক কিছু হয় যে ধরেন ব্ল্যাকমেইল করা হচ্ছে। একজন ওয়াইফ, ইউএস সিটিজেন ওয়াইফ বা পার্মানেন্ট রেসিডেন্ট ওয়াইফ, সে তার হাজব্যান্ডকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে। এই ব্ল্যাকমেইলের মাত্রা এতটাই ভয়াবহ হতে পারে যে তার আর কোনো পথ নেই। কারণ হচ্ছে সে আমেরিকাতে হয়তো খুব বেশি দিন ধরে আসে নাই, বা তার থাকার জায়গা নাই, তার কোথাও যাওয়ার জায়গা নাই, এবং অনেকভাবে ব্ল্যাকমেইল করে তাকে ইমোশনালি অনেক হ্যারাস করছে, তার আর্থিকভাবে তাকে অনেক হ্যারাস করছে। এইসব যদি আসলে একটা বেঞ্চমার্ক ছয়, তখন আসলে পুরুষদের ক্ষেত্রে এটা প্রমাণ করা সম্ভব হয়। অ্যাটর্নি রাঞ্জা বোস, একটু আইনি প্রক্রিয়াগুলো জানি, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক, বাওয়া আবেদন করার কতদিন পর তিনি গ্রিন কার্ড পেয়ে থাকেন? হ্যাঁ, তো রিয়েলি এটা এখন আপনার যদি অ্যাবিউজড স্পাউস ভাবে আপনি যদি অ্যাপ্লাই করছেন, একটা জিনিস হচ্ছে কি আপনি 360 আর 485টা কিন্তু একসাথে এখন অ্যাপ্লাই করতে পারেন। এবং 360 ইফ ইউ আর অ্যাপ্লাইং অ্যাজ এন অ্যাবিউজড স্পাউস, কোনো ফাইলিং ফি নেই।
only for the 360, 485, 765 এইসব ওয়ার্ক পারমিট ওইগুলোর জন্য করতে হবে, বাট 360টার জন্য কোনো ফাইলিং ফি নেই। তো এখন আমরা ইউজুয়ালি লিস্ট দেখছি 24 মান্থস লাগছে at the maximum, but again ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে, ফিল্ড অফিসের ওপর ডিপেন্ড করে। sometimes the difference can be আপনার অ্যাপ্লিকেশনটা কুইন্সে না আপনার অ্যাপ্লিকেশনটা ম্যানহাটনে, ব্রুকলিন, রিয়েলি ইট ডিপেন্ডস অন দ্যাট মোস্টলি। একটা জিনিস আমি সাজেস্ট করবো লোকেরা দেখতে পারেন কিন্তু কোন ফিল্ড অফিসে কোন ফর্ম এর জন্য, আর নিজের অবভিয়াসলি নাম্বারটা দিয়েও ওনারা চেক করতে পারেন কি কত দিন আছেন, কত মাস আছেন। ওকে, আমরা 24 মান্থস ধরে নিচ্ছি। এই সময়টাতে আমরা যদি ধরে নিই যে স্ত্রী আসলে তিনি হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট, তাদের হয়তো একটা বাচ্চাও আছে, তো এই জায়গাতে তিনি যখন আবেদন করে ফেলেন হাজবেন্ডের বিরুদ্ধে, তার এই 24 মান্থস তিনি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, অর্থাৎ তার থাকা, খাওয়া, অন্যান্য শেল্টার, তার ইনকাম, সেগুলো আসলে কিভাবে, এইসব জায়গায় রাষ্ট্র কিভাবে সহযোগিতা করে তাকে? তো রুলটা হচ্ছে কি, নট রুল বাট অবভিয়াসলি আপনাকে থাকতে হবে না একটা খারাপ সিচুয়েশনে, জাস্ট কেননা আপনার অ্যাপ্লিকেশন আছে। আপনি অ্যাকচুয়ালি ফার্স্ট আপনি ডিভোর্সও করতে পারেন, অ্যাপ্লাই করার আগেও ডিভোর্স করতে পারেন। अगेन অ্যাজ আই সেড, নিজের ফিজিক্যাল সেফটি is the most important thing. আপনি যদি ডিভোর্সও করেন, ইউ হ্যাভ টু মেক শিওর কি ডিভোর্সের যেদিন ফাইলড হয়েছে ডিভোর্স জাজমেন্ট যেটা, সেটার থেকে 2 বছর এর মধ্যে আপনাকে ফাইল করতে হবে 360টা। আচ্ছা, তো ওইটা ইউ হ্যাভ টু কিপ ইন, দে হ্যাভ টু কিপ ইন মাইন্ড। কিন্তু আদার দ্যান দ্যাট, আমরা নিউ ইয়র্ক স্টেট ইজ অ্যাকচুয়ালি মানে খুব ভালো, এখানে বেশি as a state and especially as a city very immigrant friendly. তো এখানে ডোমেস্টিক শেল্টার বা পুলিশ সার্ভিসেস এইগুলো নেওয়ার কিন্তু কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট কোর্ট সিস্টেমেও কোনো ইস্যু হওয়া উচিত না আপনি যদি ডিভোর্সের জন্য যাচ্ছেন। আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস এ করি ডিভোর্স কেসেস, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে এটার মধ্যে। তো ওই জন্য আগেন আমি বলছি ফিজিক্যাল সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যদি যেরকম বললেন আবেদন করেও থাকেন, তাহলে এরকম একটা জায়গায় ইউ ক্যান অলওয়েজ লুক ফর সেফটি। ডিভোর্স করে দিতে পারে, ডিভোর্সের থ্রু আপনার যদি বাচ্চা আছেন, ওনার যদি ইনকাম আছেন, চাইল্ড সাপোর্ট, মেনটেনেন্স পাওয়া যায়। ডিভোর্স না করেও ফ্যামিলি, আপনি যদি সেপারেট হয়ে গেছেন, ফ্যামিলি কোর্টে গিয়ে আপনি স্পাউসাল মেনটেনেন্স পেতে পারেন, চাইল্ড সাপোর্ট পেতে পারেন। ওকে, আসিফ মর্তুজা, আপনার কাছে একটু শুনি যে তাহলে এই সময়টাতে তিনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, যিনি আবেদন করেছেন, ভাওয়া আবেদন করেছেন, তিনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? যিনি ভাওয়া অ্যাপ্লিকেশন করেছেন তার প্রথম যে সুবিধাটা তিনি পাচ্ছেন সেটা হচ্ছে তিনি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারছেন। তো এটা সব থেকে বড় সুযোগ। আর এর পাশাপাশি যখন উনি I-485 বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করে ফেললেন, একই সাথে উনি একই দিনে I-765 বা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবে। তো এটার ক্যাটাগরিটা ইউজ করা হবে হচ্ছে গ্রিন কার্ড যে উনি করেছেন, গ্রিন কার্ডের উপর বেসিস করে ওই ক্যাটাগরিটা নির্ধারণ করে ওয়ার্ক পারমিটে উনি ক্যাটাগরিটা বসে উনি ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা, হচ্ছে ওনার যে উনি এর পাশাপাশি উনি কাজও করতে পারবে যখন ওয়ার্ক পারমিট চলে আসবে। আর পাশাপাশি যদি উনি চান যে উনি একটা ট্রাভেল ডকুমেন্টেরও অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটাকে আমরা I-131 বলি, যে অ্যাডভান্স প্যারোল নিয়ে যদি উনি কখনো চান যে উনি আমেরিকার বাইরে থেকে একটু ঘুরে আসবেন, হয়তো হজ করবেন, উমরা করবেন, বা হতে পারে রিলিজিয়াস বেসিসে হতে পারে, বা জাস্ট একটু কোনো আর্জেন্ট বেসিসে আমেরিকার বাইরে যেতে হবে, উনি এই সুযোগ সুবিধাটা পাবেন। প্রিটি মাচ ইমিগ্রেশন ওয়াইজ এই সুযোগ সুবিধাগুলো উনি পেয়ে থাকবেন। আর মিস আমজাদ যেটা বললো যে যদি চাইল্ড নিয়ে কোনো ঝামেলা হয়, সেপারেশনে যদি তারা চলে যায়, তাহলে তারা
ওই ফ্যামিলি কোর্টে গিয়ে চাইল্ড সাপোর্ট চাইল্ড মেনটেন্যান্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। মানে সো ওইখানে জিনিসগুলো অ্যাডজুডিকেট হবে, ওইখানে একগুলো মানে সিদ্ধান্ত আসবে। এরপরে হয়তো যদি সেখানে দেখা যায় যে যে ভিকটিম আছে তার চাইল্ড সাপোর্টের দরকার, তাকে হয়তো সে চাইল্ড সাপোর্টের জন্য অর্ডার করা হবে, জাজ হয়তো অর্ডার করবে। সো ওকে, ইয়া, অনেকগুলো এই সাপোর্ট সমস্ত এই তিনি ধরনের- পাচ্ছেন। একজন দর্শক আছেন টেলিফোনে, তার টেলিফোনটি নিতে চাই। দর্শক, প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মারুফ। তো আমার একটা প্রশ্ন হচ্ছে ম্যান্ডামাসের বিষয়ে, কতদিন পরে ম্যান্ডামাস করা যায় আর কি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন? ওকে, অ্যাটর্নি রাজা বোস, ম্যান্ডামাস কতদিন পর করা যায় বলে তিনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, তো ম্যান্ডামাস ইজ আ কমপ্লিকেটেড প্রসেস। আপনি যদি একটা ডিসএগ্রি করেন ইউএসসিআইএস অফিসারের সাথে, সব সব জিনিসে ম্যান্ডামাস করা যায় না। তো দেন ইউ ক্যান ইমিডিয়েটলি স্টার্ট প্রিপেয়ারিং ফর আ ম্যান্ডামাস এন্ড ফাইল ইট, বাট একটা বেসিস হতে হবে। আপনি একটা লয়ারের কাছে যান, আমি বলবো। জি, আহ, এরপরে যে প্রশ্নটি ভাওয়া নিয়ে আপনার কাছে জানতে চাই সেটি হলো যে এটি কি শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ কিংবা মানে ব্লাড রিলেশন কিংবা সম্পর্ক থাকতে হবে? আপনি যদি আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসায়িক পার্টনার তাদের কাছে নির্যাতিত হন, তাহলে কি এই ভাওয়া অ্যাক্টিভ হবে? আমি বুঝলাম না স্যার মানে আপনি যদি আপনার অফিসে আপনার কোনো কলিগ আপনাকে নির্যাতন করে থাকে, অ্যাবিউজ করে থাকে, আপনার বিজনেসের জায়গায় কোনো পার্টনার আপনাকে অ্যাবিউজ করে থাকে, তখন কি আপনি ভাওয়া করতে পারবেন? না, সেটা ডাজ নট কাউন্ট অ্যাজ ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে, হাউএভার, আপনি যদি একটা ভিকটিম অফ আ ক্রাইম হন, তো ইন দ্যাট কেস ইউ ভিসা বলে একটা ডিফারেন্ট হয়। বিষয় আছে, অর্থাৎ অন্য ক্যাটাগরিতে আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, 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 ঠিক বাট আছে। ডিপেন্ডিং অন দ্য আপনাকে কি কিরকম ভাবে অ্যাবিউজ হয়েছে, ইউ মাইট বি এলিজিবল ফর ইউ হুম, ভিসা। হুম, হুম। যদি এবার হ্যাজ টু বি আ ক্রাইম, মানে ওকে, এটি অন্য একটি বিষয়ে নিঃসন্দেহে আমরা এটি নিয়ে হ্যাঁ। আলোচনা করব, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, সাধারণত আমরা ধরে নিই, অর্থাৎ যিনি নির্যাতনের শিকার হয়ে হওয়া করছেন তার গ্রিন কার্ড নেই, তিনি বাংলাদেশ থেকে এসেছেন কিংবা ভারত থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, কোন একটি দেশ থেকে এসেছেন পার্টনার হিসেবে, তিনি কি এই হওয়া চলাকালীন, আপনি বলছিলেন 2 বছর সময় লাগে, তিনি যদি চান তিনি দেশে ফেরত যাবেন তারপর আবার আসবেন, এটি কি সম্ভব হয়? রি এন্ট্রি পারমিট হলে তবে হুম। রি এন্ট্রি পারমিটটা থাকা উচিত। ওকে, If you do not have a re-entry permit and if you leave, আপনি মানে 360 করে ফেলেছেন, 485 করে ফেলেছেন, আর আপনি যদি বেরিয়ে পড়ছেন, then it's considered abandoned. কিন্তু re-entry permit থাকা উচিত আপনার। ওকে, তার মানে হলো যে আপনাকে এই রিএন্ট্রিটা পাওয়া যায় কিনা সেটি জানতে চাচ্ছি আপনার কাছে, রিএন্ট্রি হ্যাঁ, পারমিট। definitely re-entry permit পাওয়া যায়। It's not like asylum কি আপনি বাড়ি যেতে পারবেন না। ওকে, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা কোয়েশ্চেন হইল, জি, I-918 এটা অ্যাটর্নি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে কত মাসের রিপ্লাই না পাইলে যোগাযোগ করা হতো? I-918, 6 মাস। I-918 জি, I-918 আপনি কতদিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে যদি রিপ্লাই না পান যোগাযোগ করবেন? অ্যাটর্নি হ্যাঁ, কতদিন পরে যোগাযোগ করার কোনো প্রসেস আছে কিনা, অথবা জি, আমাদের কাছে ওটা পরিষ্কার। ঝুলিয়ে রাখছে আর কি, 6 মাসের উপরে হয়েছে। ওকে, অ্যাটর্নি রাজা বোস, I-918 তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমি বুঝতে অফিস থেকে। পেরেছি, ওটা জি, অ্যাকচুয়ালি ইউ ভিসার কথাই এসছে, যেটা আমি কথা বলছিলাম। আমার মনে হয় ওনারা কি জিজ্ঞেস করছেন এক্স্যাক্টলি, ওই সাপ্লিমেন্টের জন্য একটা সাপ্লিমেন্ট দিতে হয় ইউ ভিসার জন্য, যেটাকে পুলিশকে সার্টিফাই করতে হবে কি এরকম একটা হয়েছে ক্রাইম। তো ওইটার জন্য আমার মনে হয় জিজ্ঞেস করতে হবে। ওইটা আপনি পুলিশ প্রিসিংটে, যেই পুলিশ প্রিসিংটে আপনার কেস হয়েছিল, ওদের কন্ট্যাক্ট করতে হবে। ওরা কিন্তু সার্টিফিকেশনটা, প্রপার সার্টিফিকেশনটা দেবে আপনাকে। আর এবং ওয়ান্স ওরা সার্টিফিকেশনটা দিলে 6 মাসের জন্য ওটা ভ্যালিড। ওকে, আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অ্যাটর্নি রাজা বোস, সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, অর্থাৎ ভাওয়া করার জন্য যদি কেউ মনে করেন যে তিনি ভাওয়া করবেন কিন্তু এটি মিথ্যে অভিযোগ দিয়ে করবেন, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে
তার জন্য কোনো আইনি সুরক্ষা প্রোটেকশন আছে কিনা লিগ্যাল, এবং যিনি ফ্রডুলেন্টটা করছেন তার জন্য কোনো পানিশমেন্ট আছে কিনা? হ্যাঁ, তো অবভিয়াসলি যে রংলি অ্যাকিউজড হয়েছেন সে অলওয়েজ নিজের মানে ট্রেস রাখতে পারেন, হয়তো সে ডাইরেক্টলি অ্যাবিউজড হয়েছে, তাদের পুলিশ রিপোর্ট এইসব ওরা রাখতে পারেন। এবং ধরো ডিভোর্স কেসে বা অর্ডার অফ প্রোটেকশন নিজের অন্য স্পাউসে যার ইউএস সিটিজেন নেই তার এগেনস্টেও হতে পারে। আর এবং যে ফ্রড করেছে তাদের জন্য তো অবভিয়াসলি আপনি যদি ইউ আর কট ডুইং ইমিগ্রেশন ফ্রড ইউএসএ তে তো হয়ে গেছে, কোনো কখনো ইউর পার্মানেন্ট পার, কখনো কিছু ভিসা টিজা পাওয়া যাবে না। এবং ভাওয়ার অনেক ফ্রড, অনেক অ্যাটর্নি ভাওয়া ফ্রড, সিজ ফ্রডে অনেক ধরা পড়ে। তো এটা অ্যাকচুয়ালি বড় একটা ইস্যু। তো আমি প্লিজ বলবো, প্লিজ বি কেয়ারফুল। শেষ একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই, এরপর আসিফ মর্তুজা আপনার কাছে আসছি। সেটা হলো, আপনি আপনার পার্টনারের বিরুদ্ধে ফাওয়া করেছেন, 2 বছর পর আপনি গ্রিন কার্ডও পেয়ে গেছেন, 5 বছর পর আপনি ভুল বুঝতে পেরেছেন কিংবা আপনাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটি সমাধান হয়েছে, তখন কি চাইলে আপনি ওই পার্টনারকে আবার বিয়ে করতে পারবেন? ডেফিনেটলি ইউ ক্যান রিম্যারি। ওই সময় তো আপনার সিটিজেনশিপ ওইসব হয়ে গেছে, রিগার্ডলেস আপনি যদি রিম্যারি করতে চান। বাট দের ইজ একটা রুল, ইউএস সিটিজেনশিপ নেওয়া ভীষণ প্রবলেম। ইউ ক্যান লুজিং ইউএস সিটিজেনশিপ ইজ ভেরি ডিফিকাল্ট, বাট only if it is, unless it is found that it was through fraud. But just because আপনি রিম্যারি করেছেন আপনার previous spouse কে doesn't mean it is fraud. People change, relationships change. অনেক জিনিস হয়, তো ডেফিনেটলি আপনি রিম্যারি করতে পারেন। জি, আসিফ মর্তুজা, আপনার কাছে পরিষ্কার হই যে যদি আপনি ভুল তথ্য দিয়ে কিংবা ভুল অভিযোগ করে থাকেন, সেই ক্ষেত্রে মানে এটি কি সাধারণত প্রমাণ হয় নাকি তাদেরকে কোনো পানিশমেন্টের আওতায় আনা হয় না? প্রমাণ আসলে হয়ে যায়, মাঝে মাঝে হতে পারে। এটা আসলে এখন ডিপেন্ড করে যে এখন তার সাথে কি হচ্ছে বা উনি কি করছে, ইনভেস্টিগেটিভলি এটা কি হচ্ছে। প্রমাণ, বেশিরভাগ প্রমাণগুলো হতে পারে যখন ইন্টারভিউ গুলো হয়, তখন হয়তো যে ইন্টারভিউ যখন অফিসার আপনাকে কোনো কোয়েশ্চেন করছে, তখন যে ফ্রড করেছে সে হয়তো নিজের অজান্তেই কিছু কিছু ইনফরমেশন বলে ফেলে, যেগুলো ইন্টারভিউয়ার ক্যাচ করতে পারে যে এখানে হয়তো ফ্রড আছে। সেভাবেই আসলে এটা মানে এটা সব থেকে বেশি কমন, এইভাবে আসলে ফ্রড গুলো ইন্টারভিউ যে ধরা পড়ছে। জি, তখনই আসলে ইন্টারভিউয়ার ফার্দার কোশ্চেন করে এবং হয়তো ফার্দার ইনভেস্টিগেশন করে। আর এছাড়া যদি এফবিআই কোনোভাবে ইনভেস্টিগেট করে, সেটা একটা সেপারেট সেকশন, সেটাও হতে পারে। বাট এভাবে আসলে খুব বেশি যে ফ্রড ধরা পড়ে ভারতে, সেটা ঠিক না। মানে মোস্ট প্রবলেমটাই হচ্ছে ইন্টারভিউ গিয়ে। সো ইন্টারভিউ যদি আপনি ঠিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যে ফ্রড করেছে সে যদি প্রিপেয়ার্ড, মানে অর্থাৎ আপনি যদি সত্য কথা বলেন, রাইট ইনফরমেশন গুলো দেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যার কথা নয়। কোনো সমস্যার কথা। এই জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যান্ড বাই দ্য ট্রুথ, কখনোই মিথ্যার আশ্রয় না নেওয়া, অলওয়েজ ফ্যাক্টের সাথে থাকা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা বোস এবং প্যারালিগ্যাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি মঙ্গলবার আমরা গেহিএন অ্যাসোসিয়েটস এর আইনজীবীদের নিয়ে আসি, আমন্ত্রণ জানাই। তারা অভিবাসন থেকে শুরু করে বিভিন্ন আইনি বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। আশা করছি আজকের এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং আগামী সপ্তাহেও তারা অন্য একটি বিষয়ে আইনি পরামর্শ নিয়ে আপনাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।